বাংলা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক্য। আমরা সবাই জানি আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা, এবং বাক্য হচ্ছে কিছু পদ সমষ্টি যখন পরপর বসিয়ে আমাদের মনের ভাবকে সম্পূর্ণভাবে আমরা প্রকাশ করি, আমরা তাকে বলি বাক্য। এবার এই বাক্য নির্মাণ করবার জন্য কিছু শর্তের প্রয়োজন, কারণ কয়েকটা পদ পরপর অসংলগ্নভাবে বসিয়ে দিলেই তা বাক্য হবে না। একটি ভাষায় তার একটি অর্থ থাকতে হবে। এই অর্থ প্রকাশ পাওয়াটা কিন্তু বাক্যের অন্যতম প্রধান শর্ত। তাহলে আমরা দেখে নেব বাক্য তৈরি করবার জন্য কি কি শর্ত রয়েছে। প্রথমে রয়েছে যোগ্যতা। যোগ্যতা বিষয়টি কি? এই যোগ্যতার মধ্যে রয়েছে বাস্তবিক ভিত্তি। যদি আমরা বলি যে মাছ আকাশে উড়ছে, এর কি কোনো বাস্তব ভিত্তি রয়েছে? নেই। কাজেই এই বাক্যটির কোনো বাক্য হয়ে ওঠার যোগ্যতা নেই। তাহলে বাক্য নির্মাণের প্রথম শর্তই হচ্ছে যোগ্যতা, অর্থাৎ বাস্তব ভিত্তি থাকতে হবে। আমরা যদি বলছি যে জলে মাছ রয়েছে, তবে সেটি একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য। দ্বিতীয় শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা। আমি যদি বলি আমি আজ বাড়ি দিয়ে বাক্যটা শেষ করে দিই, এখানে কিন্তু কোনো বাক্য তৈরি হলো না, কারণ এখানে উল্টো দিকে আমার কথা যে শুনছেন শ্রোতা বা লেখার ক্ষেত্রে পাঠক, তার মনে একটি প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে এর পরে কি। আমি যদি এরকমভাবে একটি বাক্যকে সাজাই যে আমি আজ সকালে বাড়ি গিয়েছিলাম, তাহলেই কিন্তু একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। আমি আজ সকালে বাড়ি, এখানেই যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু বাক্য তৈরি হচ্ছে না, জাস্ট কয়েকটা পদ পরপর বসছে। তৃতীয় শর্ত হচ্ছে আসক্তি। এবার আসক্তি বিষয়টা কি? প্রত্যেকটা ভাষাতেই একটা অর্থের ব্যাপার রয়েছে, অর্থপূর্ণ হতে হবে। এবার আমি যদি কয়েকটা পদকে এলোমেলোভাবে বসিয়ে দিই, সেটা কখনো বাক্য তৈরি করবে না। আমি ঘুরতে গেছিলাম, দীঘা যাব, এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোকে যদি আমরা দেখি যেভাবে বসে রয়েছে, তাহলে দেখব যে এখানে কোনো বাক্য তৈরি হয়নি, কারণ কোনো অর্থ হয়নি। আমি যদি এরকম বলি যে আমি কাল দীঘা ঘুরতে যাব, তাহলে কিন্তু পরপর পদগুলো এমনভাবে বসেছে যে পাঠক বা শ্রোতা যেই হন না কেন, তিনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। এটা হচ্ছে বাক্য নির্মাণের তৃতীয় শর্ত, আসক্তি। এই তো গেল বাক্য নির্মাণের শর্তের কথা। এবার আমরা চলে যাব বাক্যের দুটো ভাগ নিয়ে। বাক্যকে আমরা গঠনগত দিক থেকে 4 ভাগে ভাগ করতে পারি এবং অর্থগত দিক থেকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, 7-8টা মতো। গঠনগত ভাগগুলো হলো সরল, জটিল, যৌগিক, আর কিছু ক্ষেত্রে মিশ্র বাক্যের প্রয়োগও আমরা ব্যাকরণে দেখতে পাই। সরল বাক্যের ক্ষেত্রে একটি কর্তা থাকে, একটি সমাপিকা ক্রিয়ার সহযোগে সেই কাজটি সম্পন্ন করেন কর্তা। আমি আজ ভাত খেয়েছি, এখানে একটি কর্তা রয়েছে আমি, এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে খেয়েছি। দ্বিতীয় হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে আমরা দেখব যে ডিপেন্ডেন্ট সেন্টেন্স রয়েছে। মানে কীরকম? একটি বাক্যের মধ্যে একটি হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য এবং একটি থাকবে বা একটি বা একাধিক অপ্রধান বা পরাধীন খণ্ডবাক্য। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি তুমি যাও তবে আমি যাব। এই মেঘ করার ওপরে বৃষ্টি পড়া বা তোমার যাওয়ার ওপরে আমার যাওয়া, এই যে নির্ভর করছে, এটাই হচ্ছে জটিল বাক্য। আর যৌগিক বাক্যটা কি? যৌগিক বাক্যে আমরা দেখতে পাবো যে একটি বাক্যের মধ্যেই একাধিক স্বাধীন খণ্ডবাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে রয়েছে। কীরকম? আমি এবং তুমি আজ বিকেলে খেলতে যাব। আমি আজ বিকেলে খেলতে যাব দাঁড়ি, তুমি আজ বিকেলে খেলতে যাবে দাঁড়ি। এটাকে আমরা জুড়ে দিলাম এবং দিয়ে সংযোজক অব্যয়, আমি এবং তুমি আজ বিকেলে খেলতে যাব। এইটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। এবার মিশ্র বাক্যের মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সরলের সঙ্গে জটিল, জটিলের সঙ্গে যৌগিক, যৌগিকের সঙ্গে জটিল, যৌগিকের সঙ্গে সরল, এরকমভাবে মিলিয়ে মিশিয়ে একাধিক ধরনের বাক্য খণ্ডবাক্য হিসেবে একটি বড় বাক্যের মধ্যে থাকে। বাংলা ব্যাকরণে এর প্রয়োগ আমরা দেখতে পাই।